মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো সবাই। আজকে আমি ক্লাস 9-10-এর চ্যাপ্টার 3 এর উপর সেকেন্ড লেকচারটা দিচ্ছি। তোমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে স্ট্রাকচার অফ ম্যাটার। তো আজকের লেকচারে আমরা দুইটা অ্যাটম মডেল ডিসকাস করব। একটা হচ্ছে রাদারফোর্ড অ্যাটম মডেল, আরেকটা হচ্ছে বোরস অ্যাটম মডেল। আচ্ছা, আমরা রাদারফোর্ড অ্যাটম মডেল দিয়ে শুরু করি। অ্যাটম মডেল বলতে আসলে কি বোঝায়? তোমরা আগের লেকচারে আমার জানতে পেরেছো, আমার যে প্রথম লেকচারটা এই চ্যাপ্টারের, জানতে পেরেছো যে অ্যাটম কতগুলো ফান্ডামেন্টাল পার্টিকেল দিয়ে তৈরি, এবং সেই ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এখন একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনগুলো কিভাবে এক্সিস্ট করে এই বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম মতবাদ আছে। তো সবচাইতে গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে দুটো। একটা হচ্ছে রাদারফোর্ড অ্যাটম মডেল, এরপরে হচ্ছে বোরস অ্যাটম মডেল। তো আমরা প্রথমে রাদারফোর্ড অ্যাটম মডেলটা পড়ি। রাদারফোর্ড অ্যাটম মডেলটা উনি উপস্থাপন করেছিলেন ইন 1911। উনি অ্যাটমের যে পার্টিকেলগুলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো কীভাবে এক্সিস্ট করতেছে, কোথায় এক্সিস্ট করতেছে, এই বিষয়টা কয়েকটা পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেছেন। আমরা একটা একটা করে সেই পয়েন্টগুলো আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে, দেখো, অ্যাটম কন্টেইনস এ ম্যাসিভ দ্যাট ইজ হেভি অ্যান্ড পজিটিভ পার্ট ইন ইটস সেন্টার। অ্যাটম তার সেন্টারের মধ্যে হেভি এবং পজিটিভলি চার্জ পার্টিকেল এক্সিস্ট করে। অ্যাটমের সেন্টারের মধ্যে একটা হেভি এবং পজিটিভলি চার্জড পার্টিকেল এক্সিস্ট করে। এটা হচ্ছে রাদারফোর্ড অ্যাটম মডেলের প্রথম কথা। দিস সেন্টার ইজ নোন অ্যাজ নিউক্লিয়াস। এই সেন্টারটার উনি একটা নামও দিয়েছেন, সেটা হচ্ছে নিউক্লিয়াস। অল দ্য প্রোটনস অ্যান্ড নিউট্রনস এক্সিস্ট ইন নিউক্লিয়াস। প্র্যাকটিক্যালি অলমোস্ট অল দ্য ম্যাস অফ দ্য অ্যাটম লাইস ইন দ্য নিউক্লিয়াস। দেখো, তিনটা পার্টিকুলের মধ্যে তোমরা যারা আগের লেকচারটা ভালো করে পড়েছো বা দেখেছো, সেখানে বলা ছিল যে ইলেকট্রনের ম্যাস প্রোটন এবং নিউট্রনের ম্যাসের তুলনায় একেবারেই নগণ্য, নেগলেজেবল। তো মেইন হেভি পার্টিকেল বলতে প্রোটন এবং নিউট্রনকে বোঝানো হয়, এবং এই দুইটা হেভি পার্টিকুলের দুইটাই নিউক্লিয়াসের মধ্যে থাকে। তার মানে কি দাঁড়াইলো, যে একটা অ্যাটমের যে টোটাল ম্যাস তার প্রায় পুরোটাই, সবটাই নিউক্লিয়াসের মধ্যে থাকে। এবং প্রোটন এবং নিউট্রনের মধ্যে তোমরা জানতে পেরেছো যে নিউট্রনের কোনো চার্জ নেই, কিন্তু প্রোটনের পজিটিভ চার্জ আছে। সুতরাং প্রোটন যেহেতু নিউট্রনের সাথে নিউক্লিয়াসের মধ্যে এক্সিস্ট করতেছে, প্রোটন যেহেতু পজিটিভ এবং নিউট্রন যেহেতু নিউট্রাল বা নিরপেক্ষ, কাজেই নিউক্লিয়াসের চার্জও হবে পজিটিভ। অ্যাজ এ হোল বিষয়টা কী দাঁড়াইলো, অলমোস্ট অল দ্য ম্যাস অ্যান্ড পজিটিভ চার্জ অফ অ্যান অ্যাটম লাইস ইন দ্য নিউক্লিয়াস। এটা হচ্ছে প্রথম কথা। এইখানে ফিগারে তোমরা দেখতে পারো, এই যে মাঝখানে যে সেন্টারটা, এটা হচ্ছে নিউক্লিয়াস। এইখানে প্রোটন এবং নিউট্রন একসাথে জড়ো হয়ে আছে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, দ্য ভলিউম অকুপাইড বাই দ্য নিউক্লিয়াস ইজ অনলি এ মাইনিউট ফ্র্যাকশন অফ দ্য টোটাল ভলিউম অফ দ্য অ্যাটম। দ্যাট ইজ দ্য সাইজ অফ দ্য নিউক্লিয়াস ইজ ভেরি স্মল অ্যাজ কম্পেয়ার টু দ্য টোটাল ভলিউম অফ দ্য অ্যাটম। যদিও হেভি পার্টিকেল দুটাই নিউক্লিয়াসে থাকে, কিন্তু নিউক্লিয়াস অ্যাটমের খুব অল্প জায়গা দখল করে থাকে। অ্যাটমের টোটাল ভলিউমের সাথে যদি তুমি নিউক্লিয়াসের ভলিউমটা কম্পেয়ার করো, দ্যাট উইল বি এ মাইনিউট ফ্র্যাকশন, অফ দ্য টোটাল ভলিউম অফ দ্য অ্যাটম। তার মানে অ্যাটমের সাইজের তুলনায় নিউক্লিয়াসের সাইজটা অত্যন্ত ক্ষুদ্র। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে, দ্য ইলেকট্রনস রিভলভ রাউন্ড দ্য নিউক্লিয়াস কন্টিনিউয়াসলি অ্যাজ দ্য প্ল্যানেটস রিভলভ দ্য সান। থার্ড পয়েন্টটা হচ্ছে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে সার্কুলেট করতে থাকে, যেমন কিনা আমাদের প্ল্যানেটসগুলো, দ্যাট ইজ গ্রহগুলো, নিউক্লিয়াস সূর্যের চারিদিকে সার্কুলেট করতে থাকে। রাদারফোর্ড অ্যাটম মডেলটাকে এই জন্য প্ল্যানেটারি সিস্টেমের সাথে কম্পেয়ার করা হয় এবং বলা হয় যে ইট ইজ সোলার সিস্টেম অ্যাটম মডেল। ইট ইজ অলসো নোন অ্যাজ, এই রাদারফোর্ডের যে অ্যাটম মডেলটা, ইট ইজ অলসো নোন অ্যাজ সোলার সিস্টেম অ্যাটম মডেল। কেন? অ্যাটমের যেমন নিউক্লিয়াসের থাকে সেন্টারের মধ্যে, আর চারিদিকে ইলেকট্রনগুলো সার্কুলেট করে, প্ল্যানেটারি সিস্টেমেও সেখানে সেন্টারের মধ্যে সান আছে, দা সান, আর প্ল্যানেটসগুলো চারিদিকে সার্কুলেট করে। এই জন্য এই মডেলটাকে আমরা
সোলার সিস্টেম অ্যাটম মডেল বলে থাকি। আচ্ছা, অ্যাজ এ হোল দেখো, খেয়াল করো বিষয়টা। As a whole, an atom is neutral since the number of positively charged protons in the nucleus is equal to the number of negatively charged electrons revolving round the nucleus. এই যে ইলেকট্রনগুলো যে সার্কুলেট করতেছে এইদের সংখ্যা এবং নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জ দ্যাট ইজ প্রোটনের সংখ্যা সবসময় সমান থাকে। এই জন্য অ্যাজ এ হোল একটা অ্যাটম হবে নিউট্রাল। তার মানে একটা অ্যাটমের নিউক্লিয়াসে যদি 11 প্রোটন থাকে, তার মধ্যে তার চারদিকে অবশ্যই 11 ইলেকট্রন সার্কুলেট করতে থাকবে। যেহেতু 11 পজিটিভ চার্জ আছে এবং 11 নেগেটিভ চার্জ আছে, কাজে অ্যাজ এ হোল ওই অ্যাটমটা হবে নিউট্রাল। 4 নম্বর পয়েন্টটা কি? দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স ডেভেলপড ডিউ টু দ্য সার্কুলেশন অফ ইলেকট্রনস রাউন্ড দ্য নিউক্লিয়াস। যেহেতু ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে, এই ঘূর্ণনের কারণে, সার্কুলেশনের কারণে একটা আউটওয়ার্ড ফোর্স তৈরি হবে। দিস আউটওয়ার্ড ফোর্স ইজ নোন এ সেন্ট্রিফিউগাল ফোর্স। অপরদিকে নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জ আছে এবং যে ইলেকট্রনের যে নেগেটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স ডেভেলপ করবে, যেটাকে বলা হয় সেন্ট্রিপেটাল ফোর্স। এই সেন্ট্রিফিউগাল ফোর্স এবং সেন্ট্রিপেটাল ফোর্স একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দেয়, কারণ এদের ভ্যালু ইকুয়াল হয়। সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু যতটা, সেন্ট্রিপেটাল ফোর্সের ভ্যালু ততটা, এই জন্য একটা আরেকটাকে মিনিমাইজ বা নিউট্রাল করে দেয়। এই হইল রাদারফোর্ড অ্যাটম মডেলের ডেসক্রিপশন। এখন এই যে রাদারফোর্ড যে অ্যাটম মডেলটা তৈরি করেছে, ইট হ্যাজ গিভেন এ ভেরি গুড পিকচার of the location or position of the electron, proton and neutron. Still then it has some limitation. এটার কিছু লিমিটেশনও আছে। লিমিটেশনগুলোর মধ্যে 1 নম্বরে ধরো, রাদারফোর্ড অ্যাটম মডেল gives no idea about the size and shape of the orbit of electrons in this model. তার মানে রাদারফোর্ড অ্যাটম মডেল একটা অ্যাটম সাইজে কত বড় হবে, শেপটা কেমন হবে, বা যে জায়গা দিয়ে ইলেকট্রনগুলো সার্কুলেট করে সেটার সাইজ এবং শেপ কতটা ছোট বা বড় হবে, এই বিষয়ে কোনো আইডিয়া রাদারফোর্ড দেয়নি। রাদারফোর্ড কম্পেয়ার দ্য স্ট্রাকচার অফ অ্যাটম উইথ স্ট্রাকচার অফ সোলার সিস্টেম, বাট দ্য সান অ্যান্ড দ্য প্ল্যানেটস আর নিউট্রাল, হোয়ার এজ দ্য নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রনস আর চার্জ পার্টিকলস। চার্জ পার্টিকুলার প্রপার্টি আর নিউট্রাল পার্টিকুলার প্রপার্টি ডিফারেন্ট হয়। কিন্তু রাদারফোর্ড যে সোলার সিস্টেমের সাথে যে অ্যাটম মডেল কম্পেয়ার করেছে, সেখানে দ্য সান অ্যান্ড দ্য প্ল্যানেটস আর নিউট্রাল, সূর্য এবং গ্রহগুলো উভয়ই নিউট্রাল বা নিরপেক্ষ। কিন্তু তোমার অ্যাটমের মধ্যে যে প্রোটন বা নিউক্লিয়াস আছে এবং ইলেকট্রন আছে, এরা উভয়ই চার্জযুক্ত, চার্জ পার্টিকুল। এই চার্জ পার্টিকুলের সাথে নিউট্রাল পার্টিকুলের যে কম্প্যারিজন, এটা খুব একটা অ্যাকসেপ্টেবল নয়, এটা একটা লিমিটেশন। 3 নম্বর, দেয়ার ইজ নো স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লেনেশন হাউ দ্য ইলেকট্রনস অফ অ্যাটমস হ্যাভিং মোর দ্যান ওয়ান ইলেকট্রন সার্কুলেটস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। যদি একটা অ্যাটমে অনেকগুলো ইলেকট্রন থাকে, তাহলে সেই ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াসকে সেন্টার করে সার্কুলেট করে, সেই বিষয়ে কোনো ক্লিয়ার বা স্পষ্ট ব্যাখ্যা বা ডেসক্রিপশন, বর্ণনা এই রাদারফোর্ড অ্যাটম মডেলের মধ্যে নাই। 4 নম্বর পয়েন্ট যেটা, ইটস এ ভাইটাল পয়েন্ট, অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, সার্কুলেটিং চার্জ পার্টিকলস কন্টিনিউয়াসলি এমিটস এনার্জি। যে কোনো সার্কুলেটিং চার্জ পার্টিকল কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করবে। সো দ্য ইলেকট্রনস উইল রিভলভ দ্য নিউক্লিয়াস গ্র্যাজুয়ালি ইন এ স্মলার রেডিয়াস অ্যান্ড ফাইনালি উইল ফল ইন দ্য নিউক্লিয়াস। মানে চার্জ পার্টিকল সার্কুলেট করার সময় যেহেতু এনার্জি রিলিজ করবে বা এমিট করবে, এই জন্য আস্তে আস্তে ওইটা সেন্টারের কাছের দিকে চলে আসবে। নিচের ফিগারটা দেখো, এই ফিগার দেখলে তুমি বুঝতে পারবো যে এটা ঘুরতে ঘুরতে সেন্টারের কাছে চলে আসার কথা। কিন্তু রাদারফোর্ড অ্যাটম মডেলে ইলেকট্রন তো ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে এসে পড়ে না। এবং এটা কেন পড়ে না, ম্যাক্সওয়েলের যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, সেটার সাথে কেন এটা মিল খায় না, সেই ঘটনাটা ব্যাখ্যা রাদারফোর্ড অ্যাটম মডেলে নাই। তার মানে রাদারফোর্ড অ্যাটম মডেলের সাথে ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি খাপ খায় না, সুতরাং এটাও একটা লিমিটেশন। তারপরেও রাদারফোর্ড ইজ দ্য ফার্স্ট ম্যান হু হ্যাজ গিভেন এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ অ্যাটম।
দিস ইজ রাদারফোর্ড অ্যাটম মডেল। এখন এই রাদারফোর্ড অ্যাটম মডেলের যে লিমিটেশনগুলো আছে এগুলো নিয়ে মানুষজন ভাবতে শুরু করে, এবং ঠিক 2 বছর পর ইন 1913 ড্যানিশ ফিজিসিস্ট নিলস বুর প্রেজেন্টেড অ্যান অ্যাটমিক মডেল এলিমিনেটিং দ্য ডিফেক্টস অফ রাদারফোর্ড অ্যাটম মডেল। রাদারফোর্ড অ্যাটম মডেলের যে ডিফেক্ট বা লিমিটেশনগুলো সেগুলো এলিমিনেট করে 1913 সালে ড্যানিশ ফিজিসিস্ট নিলস বোর একটা অ্যাটম মডেল প্রেজেন্ট করেছেন, যেটাকে আমরা বোর অ্যাটম মডেল বলি। বোর অ্যাটম মডেলের 3টা মেন পয়েন্ট আছে। এই পয়েন্টগুলোকে পস্টুলেট বলা হয়। এই পয়েন্টগুলোকে বলা হয় পস্টুলেট। প্রথম পয়েন্টটা হচ্ছে বা পস্টুলেটস অফ এনার্জি লেভেল। এই পস্টুলেটে উনি কী বলেছেন? ইলেকট্রন সার্কুলেট অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস থ্রু সাম সার্কুলার প্যাথস অফ ফিক্সড এনার্জি। মানে ইলেকট্রনগুলো যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে ঘুরতে পারে না। ইলেকট্রনগুলো কতগুলো সার্কুলার প্যাথ আছে, যার ডেফিনিট অ্যামাউন্ট অফ এনার্জি আছে, সেই ফিক্সড এনার্জির সার্কুলার প্যাথ দিয়ে ইলেকট্রনগুলোকে সার্কুলেট করতে হয়। যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে ইলেকট্রনগুলো সার্কুলেট করতে পারে না। ডিউরিং সার্কুলেশন থ্রু দিস পাথ নো এনার্জি ইজ এমিটেড অর অ্যাবজর্বড। যখন এই সার্কুলার পাথ দিয়ে ইলেকট্রনগুলো সার্কুলেট করে তখন এনার্জি এমিটও হয় না, অ্যাবজর্বও হয় না। দিস সার্কুলার প্যাথস অর ফিক্সড এনার্জি আর নোন অ্যাজ এনার্জি লেভেল। এই যে সার্কুলার প্যাথস অফ ফিক্সড এনার্জি, যেখান দিয়ে ইলেকট্রন সার্কুলেট করার সময় এনার্জি রেডিয়েটও করে না, অ্যাবজর্বও করে না, ওই সার্কুলার প্যাথগুলোকে আমরা এনার্জি লেভেল বলি। এটাকে আমরা অরবিটও বলে থাকি। এবং অরবিটের এই সিরিয়াল নাম্বারগুলোকে আমরা একটা ভ্যালু দিয়ে এক্সপ্রেস করি। এটা হলো এন এর ভ্যালু, স্মল এন এর ভ্যালু ইন্টিজার হবে আদার দ্যান 0। এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে বুঝতে হবে যে এটা নিউক্লিয়াসের সবচাইতে কাছে যে সার্কুলার প্যাথটা আছে, তার মানে ফার্স্ট এনার্জি লেভেল বা ফার্স্ট অরবিট। যদি এন এর ভ্যালু 2 হয় তাহলে এটা সেকেন্ড এনার্জি। এই ফিগারটার দিকে তাকাও, ফিগারের মধ্যে এটা দেখানো আছে। এন এর ভ্যালু 2 হওয়া মানে হচ্ছে যে এটা সেকেন্ড এনার্জি লেভেল, এইটা ফার্স্ট এনার্জি লেভেল থেকে একটু দূরে। আবার এন এর ভ্যালু 3 মানে হচ্ছে এটা থার্ড এনার্জি লেভেল, এন এর ভ্যালু 4 মানে হচ্ছে ফোর্থ এনার্জি লেভেল। এই শুধুমাত্র এই এনার্জি লেভেলগুলো দিয়ে ইলেকট্রন সার্কুলেট করতে পারবে, এর মাঝামাঝি কোনো জায়গা দিয়ে ইলেকট্রন সার্কুলেট করতে পারবে না। তার মানে বোর প্রথমেই এনার্জি লেভেল বা অরবিট সংক্রান্ত আইডিয়াটা প্রেজেন্ট করেছেন। এটা হচ্ছে 1 নম্বর পস্টুলেট। 2 নম্বর পস্টুলেট হচ্ছে পস্টুলেটস অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই যে ইলেকট্রনগুলো সার্কুলেট করতেছে, এই সার্কুলেশন করার সময় ইলেকট্রনগুলো সেই পথ দিয়ে বা সেই সার্কুলার পাথ দিয়ে সার্কুলেট করতে পারবে যেখানে তার একটা ডেফিনিট অ্যামাউন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে। তোমরা ফিজিক্সে পড়েছ যে ভ্যালোসিটি ইন্টু ম্যাস ইজ ইকুয়াল টু মোমেন্টাম, বা ম্যাস ইন্টু ভ্যালোসিটি ইজ ইকুয়াল টু মোমেন্টাম। তো এখানে যেহেতু সার্কুলেশন করতেছে, এই ভ্যালোসিটিটা হবে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি। আর ইলেকট্রনের একটা ম্যাস আছে, ইলেকট্রনের ম্যাসকে আমরা এম দিয়ে এক্সপ্রেস করি, আর লিনিয়ার ভ্যালোসিটিকে ভি দিয়ে এক্সপ্রেস করি, আর সার্কুলার প্যাথের যে রেডিয়াস সেটাকে আর দিয়ে এক্সপ্রেস করি। এই সার্কুলার প্যাথের যে রেডিয়াস আর লিনিয়ার ভ্যালোসিটির যে প্রোডাক্ট ভি ইন্টু আর, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি। এই অ্যাঙ্গুলার ভ্যালোসিটি ভি ইন্টু আরকে যদি তুমি ইলেকট্রনের ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করো তখন এটা হয়ে যাবে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তার মানে এম ইন্টু ভি ইন্টু আর, এম ভি আর, যেখানে এম হচ্ছে ইলেকট্রনের ম্যাস, ভি হচ্ছে লিনিয়ার ভ্যালোসিটি অফ দ্য ইলেকট্রন, আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য এনার্জি লেভেল। এম ইন্টু ভি ইন্টু আর, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। দিস অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কোয়ান্টাইজড। ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এইচ বাই টোয়াইস পাই। এই যেখানে নিচে আছে দেখো, এইচ বাই টোয়াইস পাইয়ের সিম্পল মাল্টিপল হবে। এই জন্য এটাকে আমরা লিখতে পারি এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টোয়াইস পাই। এনটা কি? এন হচ্ছে সিরিয়াল নাম্বার অফ দ্য এনার্জি লেভেল। ফার্স্ট এনার্জি লেভেলের জন্য এনের ভ্যালু হবে 1। এই যে ইকুয়েশন দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনে ফার্স্ট এনার্জি লেভেলের জন্য এটা কি হবে? ফার্স্ট এনার্জি লেভেলের জন্য এটা এনের ভ্যালু 1 হবে, সেকেন্ড এনার্জি লেভেলের জন্য 2 হবে, থার্ড এনার্জি লেভেলের জন্য 3 হবে। আর এম এর ভ্যালু ইলেকট্রনের ম্যাস এখানে মুখস্থ করবা, এন 9.11 ইন্টু 10⁻³ কেজি। ভি হচ্ছে ভ্যালোসিটি অফ ইলেকট্রন, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য এনার্জি লেভেল,
এন এর ভ্যালু হবে 1 2 3 etc. এইচ ইজ দ্য প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এটার ভ্যালু তোমাকে মুখস্থ করতে হবে 6.626 ইন্টু 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। ইউনিটটা মুখস্থ করতে হবে। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন MVR, ইট ইজ দ্য সিম্পল মাল্টিপল অফ এইচ বাই টোয়াইস পাই। এটা আমাদের মনে রাখতে হবে। তার মানে ইলেকট্রনগুলো ওই সব জায়গা দিয়ে ঘুরতে পারবে, সার্কুলেট করতে পারবে যেসব জায়গায় অ্যাঙ্গুলার মোমেন্টাম এইচ বাই টোয়াইস পাইয়ের সিম্পল মাল্টিপল হবে। সিম্পল মাল্টিপল হবে মানে কি, যদি এন এর ভ্যালু 1 হয় তার মানে এইচ বাই টোয়াইস পাইয়ের সমান হবে। এন এর ভ্যালু যদি 2 হয় তাহলে এইচ বাই টোয়াইস পাইয়ের ডাবল হবে। এন এর ভ্যালু যদি 3 হয় তাহলে এইচ বাই টোয়াইস পাইয়ের 3 গুণ হবে, 3 টাইমস হবে। তার মানে ইট উইল বি সিম্পল মাল্টিপল অফ এইচ বাই টোয়াইস পাই। থার্ড পস্টুলেট, ইট ইজ দ্য পস্টুলেট অফ রেডিয়েশন অফ এনার্জি। রেডিয়েশন অফ এনার্জির পস্টুলেট এটা। এখানে কি বলছে দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো, সাথে সাথে ফিগারটাও দেখতে হবে। ইলেকট্রন ক্যান জাম্প ফ্রম লোয়ার এনার্জি লেভেল টু হায়ার এনার্জি লেভেল অ্যাবজর্বিং এ ডেফিনিট অ্যামাউন্ট অফ এনার্জি। ইলেকট্রন একটা ডেফিনিট অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব করে, এই ফিগারটা দেখো, এই যে এনার্জি অ্যাবজর্ব করছে, ইলেকট্রনটা সেকেন্ড এনার্জি লেভেলে আসে, এটা ডেফিনিট অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব করে এটা হায়ার এনার্জি লেভেলে জাম্প করতে পারবে। তার মানে সেকেন্ড এনার্জি লেভেল থেকে থার্ড এনার্জি লেভেলে ইলেকট্রনটা জাম্প করে আসতে পারবে, তার জন্য তাকে ডেফিনিট অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব করতে হবে। এই ডেফিনিট অ্যামাউন্ট অফ এনার্জি মানে কতটুকু এনার্জি, এই যে থার্ড এনার্জি লেভেলের এনার্জি আর সেকেন্ড এনার্জি লেভেলের যে এনার্জি, এটার যে ডিফারেন্স, সেই পরিমাণ এনার্জি তাকে অ্যাবজর্ব করতে হবে। একইভাবে একটা ডেফিনিট অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করে, রেডিয়েট করে হায়ার এনার্জি লেভেল থেকে ইলেকট্রন লোয়ার এনার্জি লেভেলতে ডাউন করতে পারে। একটা ডেফিনিট অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করে একটা ইলেকট্রন হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে ডাউন করতে পারে। এই দুইটা ঘটনাই ঘটতে পারে। এবং এই যে ডিফারেন্স অফ এনার্জি, যেটাকে আমরা বলছি ডেল ই ইজ ইকুয়াল টু E2 মাইনাস E1। ডেল ই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকুয়েন্সি অফ দ্য রেডিয়েশন। এই যে ডেল ইর ভ্যালুটা, মানে দুইটা এনার্জি লেভেলের এনার্জির যে ডিফারেন্সটা, সেই ভ্যালুটা আবার ওই যে ইলেকট্রনের পজিশান বা এনার্জি লেভেল চেঞ্জ করার কারণে যে রেডিয়েশনটা হলো, সেইটার ফ্রিকোয়েন্সি ডাইরেক্টলি প্রপোর্শনাল। এই জন্য আমরা লিখতে পারি ডেল ই ইজ ইকুয়াল টু E2 মাইনাস E1 ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন। এটা কিন্তু ভি না, এটা দেখতে ভির মতো মনে হয়, আসলে এটা হচ্ছে নিউ। তোমাদের বইতেও লিখেছে অনেকটা ভির মতো মনে হয়, কিন্তু এটা হচ্ছে একটা গ্রিক লেটার নিউ। তাহলে ডেল ই ইজ ইকুয়াল টু E2 মাইনাস E1, ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নিউ। ডেল ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। আমরা একটা প্রপোর্শনাল সাইনকে যদি একটা ইকুয়াল সাইন দিয়ে সাবস্টিটিউট করি, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট বসাইতে হয়, সেটা হচ্ছে এইচ। এই এইচটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যেটা একটু আগে আমরা পড়ে এসেছি সেকেন্ড পস্টুলেটে। তার মানে ডেল ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। এইচ ইজ দ্য প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, নিউ ইজ দ্য ফ্রিকোয়েন্সি। আবার আমরা জানি নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। নিউ যে ফ্রিকোয়েন্সিটা, এটা হচ্ছে সি বাই ল্যামডা। সি হচ্ছে এখানে ভ্যালোসিটি অফ লাইট, আর ল্যামডা হচ্ছে ওয়েভলেংথ অফ দ্য লাইট। তাহলে আমরা এই জায়গায় নিউকে সি বাই ল্যামডা দিয়ে সাবস্টিটিউট করলে আমরা ইকুয়েশনটা পেয়ে যাই ডেল ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এই ইকুয়েশনগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। পরবর্তী লেকচারে এই ইকুয়েশনের উপর ডিপেন্ড করে আমরা কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেমও করব। তো এই হচ্ছে তিনটা পস্টুলেট বোর অ্যাটম মডেলের। এখন হচ্ছে বোর অ্যাটম মডেল, এটার সাকসেসটা কী, মানে রাদারফোর্ড অ্যাটম মডেলের চাইতে এটার ডেভেলপমেন্টটা কী, সেটা আমরা পড়ব। সাকসেস অফ বোরস অ্যাটম মডেল। প্রথমত, রাদারফোর্ড অ্যাটম মডেল ডিড নট মেনশন দ্য সাইজ অ্যান্ড শেপ অফ দ্য এনার্জি লেভেল, বাট বোরস অ্যাটম মডেল স্পেসিফাইজ দ্য সার্কুলার সাইজ অ্যান্ড শেপ অফ দ্য এনার্জি লেভেল। রাদারফোর্ড যেখানে সাইজ শেপ সম্বন্ধে কিছুই বলে নাই, বোর কিন্তু বলেছে যে এনের ভ্যালু যদি 1 হয় ফার্স্ট এনার্জি লেভেল সাইজটা ছোটো হবে, এনের ভ্যালু যদি 2 হয় তাহলে সেকেন্ড এনার্জি লেভেল সাইজটা বড় হবে, এবং এটা সার্কুলার হবে। কাজেই বোর কিন্তু সাইজ এবং শেপ সম্বন্ধে স্পষ্ট একটা আইডিয়া দিয়ে গেছে। রাদারফোর্ড ডিড নট মেনশন দ্য ট্রানজিশন অফ ইলেকট্রন ফ্রম ওয়ান এনার্জি লেভেল টু অ্যানাদার এনার্জি লেভেল। খেয়াল করো, বোর অ্যাটম মডেলের যে থার্ড পোস্টুলেটটা, সেখানে ইলেকট্রনের যে ট্রানজিশান কীভাবে হবে, কতটুকু এনার্জি অ্যাবজর্ব করবে, কতটুকু এনার্জি রেডিয়েট করবে, সেটা স্পষ্টভাবে বলা আছে।
কিন্তু রাদারফোর্ড অ্যাটম মডেলের মধ্যে এই সমস্ত কোনো কথাবার্তা বলা নাই যে ইলেকট্রন সার্কুলেট করার সময় ইলেকট্রন হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে জাম্প করতে পারবে কিনা বা লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে জাম্প করতে পারবে কিনা। ইট ইজ অ্যানাদার ডেভেলপমেন্ট যে ইলেকট্রনের যে জাম্পিং বা ট্রানজিশন অফ ইলেকট্রন ফ্রম ওয়ান এনার্জি লেভেল টু অ্যানাদার এনার্জি লেভেল, এটা বোর অ্যাটম মডেলের একটা ডেভেলপমেন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে রাদারফোর্ড অ্যাটম মডেল ক্যান্ট এক্সপ্লেইন অ্যাটমিক স্পেকট্রাম বাট বোরস অ্যাটম মডেল ক্যান এক্সপ্লেইন অ্যাটমিক স্পেকট্রাম অফ হাইড্রোজেন উইথ ওয়ান ইলেকট্রন। বোর কিন্তু এই যে এনার্জি লেভেল থেকে এক এনার্জি লেভেল থেকে ইলেকট্রন আরেক এনার্জি লেভেলে জাম্প করার সময় যে রেডিয়েশন হয়, এই রেডিয়েশন থেকে স্পেকট্রামের এক্সপ্লেন করেছে। স্পেকট্রাম একটু কঠিন বিষয় তোমাদের জন্য। স্পেকট্রাম হচ্ছে একটা লাইটকে যদি আমরা একটা স্পেকট্রোফটোমিটারের ভিতর দিয়ে পাস করি তাহলে ওয়েভলেংথ অনুযায়ী ওদের একটা অ্যারেঞ্জমেন্ট হয়, এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলি স্পেকট্রাম। স্পেকট্রামের সবচাইতে পরিচিত এক্সাম্পল হচ্ছে রেইনবো, যেটাকে আমরা রংধনু বলি। এই রংধনু বৃষ্টির পরে আকাশে দেখা যায় যে বিভিন্ন কালারের একটা অ্যারে পাওয়া যায়। হ্যাঁ, এটা হলো আমাদের ভিজিবল লাইট, যেটা দৃশ্যমান আলো, এই ভিজিবল লাইটের স্পেকট্রাম। তো এরকম বিভিন্ন ইলেকট্রনের যে ট্রানজিশন, এই ট্রানজিশনের মাধ্যমে যে রেডিয়েশন হয় এগুলোকে স্পেকট্রোফটোমিটারের ভিতর দিয়ে পাস করলে এই ধরনের একটা অ্যারে অফ লাইট পাওয়া যায়, যেটাকে স্পেকট্রাম বলা হয়। তো বোর অ্যাটম মডেলে যেহেতু ইলেকট্রন জাম্পিংয়ের মাধ্যমে রেডিয়েশন অফ এনার্জির কথা বলা আছে, সেখান থেকে স্পেকট্রামের আইডিয়াটা ডেভেলপ করেছে, যে বিষয়ে রাদারফোর্ড কিছুই বলে নাই। সুতরাং ইট ইজ অ্যানাদার ডেভেলপমেন্ট। সো বোর অ্যাটম মডেল ইজ এ ভেরি সাকসেসফুল অ্যাটম মডেল। নাও সাম লিমিটেশনস অফ বোর অ্যাটম মডেল, তারও কিছু লিমিটেশন আছে বোর অ্যাটম মডেলের। এক নম্বর, বোরস অ্যাটম মডেল ক্যান এক্সপ্লেন দ্য স্পেকট্রাম অফ অ্যাটম অর আয়ন উইথ সিঙ্গেল ইলেকট্রন। যেসব বস্তুর মধ্যে বা পার্টিকুলের মধ্যে একটা ইলেকট্রন আছে, যেমন হাইড্রোজেন অ্যাটম, হিলিয়াম আয়ন, লিথিয়াম 2+ আয়ন, যাদের মধ্যে একটা ইলেকট্রন আছে তাদের স্পেকট্রাম এক্সপ্লেন করতে পারে, বাট ইট ক্যানট এক্সপ্লেইন দ্য স্পেকট্রাম উইথ মাল্টিপল ইলেকট্রন। যাদের মধ্যে অনেকগুলো ইলেকট্রন আছে তাদের স্পেকট্রাম এক্সপ্লেন করতে পারে না বোর অ্যাটম মডেল। তারপরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে, অ্যাকর্ডিং টু বোর অ্যাটমিক মডেল স্পেকট্রাম শুড কন্টেন এ সিঙ্গেল লাইন। বোর অ্যাটম মডেল অনুযায়ী স্পেকট্রামের একটা সিঙ্গেল লাইন থাকার কথা, কিন্তু অ্যানালাইজিং দ্য হাইড্রোজেন স্পেকট্রাম উইথ পাওয়ারফুল স্পেকট্রোফটোমিটার সেভারাল লাইন্স ওয়ার ফাউন্ড ইনস্টেড অফ সিঙ্গেল লাইন। বোর কুড নট এক্সপ্লেন দ্য কজ। স্পেকট্রামের মধ্যে বিভিন্ন রকম লাইন থাকে, এই লাইনগুলো একটা সিঙ্গেল লাইন হওয়ার কথা বোর অ্যাটম মডেল অনুযায়ী, কিন্তু বাস্তবে দেখা গেছে ওই যে সিঙ্গেল লাইনগুলো এগুলো আবার ছোট ছোট লাইন দিয়ে বিভক্ত। তার মানে সেভারেল লাইন দিয়ে এক একটা লাইন তৈরি হয়েছে। এই যে ঘটনাটা, এই ঘটনার ব্যাখ্যা যে হোয়াই সেভারেল লাইন্স আর ফাউন্ড ইন স্পেকট্রাম, এই ব্যাখ্যাটা বোর দিতে পারে নাই। সো ইটস এ লিমিটেশন। নাম্বার 3 হচ্ছে, বোরস অ্যাটম মডেল মেনশন দ্যাট অরবিটস or energy levels are circular, but later on it was proved that orbits can also be oval shaped. অরবিট যেমন সার্কুলার হতে পারে, ওভালও হতে পারে। ওভাল শেপ যে অরবিট হতে পারে বা এনার্জি লেভেল হতে পারে, এই সংক্রান্ত কোনো ধারণা বোর অ্যাটম মডেলের মধ্যে নাই। সুতরাং বোর অ্যাটম মডেলেরও কিছু সীমাবদ্ধতা বা লিমিটেশন আছে, সেগুলো আমরা জেনে নিব। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমার চ্যানেলের নাম GCS-কেম। আর এইটার যে পিডিএফটা, এই ভিডিওর পিডিএফটা আমি ডিসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ভিউইং দ্য ভিডিও। টেক কেয়ার, ভালো থেকো।